অনেকে বল আসলে তুমি অনেক ভালোবাসো ওকে? ভাই সত্যি বলতে আমি ওর জন্য একবারও ফুল কিনিনি, আমার লাইফে আমি ওর জন্য কখনোই কিনিনি। আচ্ছা কিন্তু মানে জাপানের আপনার একটা কালচার হলো যে কারো বাসায় গেলে এটা তাকে মানে যেটা আমাকে তোমরা ফুল দিছো, হ্যাঁ right? হ্যাঁ সম্মান জানানোর আপনার জন্য ফুল আমি কিনছি ছেলের বিয়েতে। হঠাৎ আনিকাকে দেখতে পারে, অনেকে একটু দেখো। এই যে আমার ওয়াইফ। দেখা করছো? না না, এমনি আমার ফার্স্ট দেখা আনিকা বিয়ের পর, কবুল বলার পর। এটা কি ধরনের কথা ভাই? হ্যাঁ, দেন কবুল বলছি, আমি কারে বলতেছি, হ্যাঁ না দেখে কবুল বলছি। এই যুগে এসো, এটা কোনো কথা? 2025 এসো, হ্যাঁ। আমি আমার বউকে সরাসরি না দেখে বিয়ে করে ফেলছি, কবুল করেছি। মানে বুঝতে পারেন আপনি? ওকে, আমি এখন হচ্ছে আসছি কোথায় যেন, এটা এসে কাব্য হচ্ছে, কাব্য হ্যাঁ, হাই, ও হচ্ছে হ্যালো আনিকা, হাই বিউটিফুল কাপল। সো আজকে আমি আসছি ওসাকা থেকে আসলাম, একটু আগে আসছি, আমাকে ওয়েট করেছে অবশ্য ওরা অনেকক্ষণ। আমি এই জায়গাটার নাম বলো, এটা টোকিওতে জায়গাটার নাম বলো। টোকিওতে সেতাগায়াকু, ওকে সেতাগায়া সিটি মূলত এটা। ওকে আর এখানে ফুজিমিগাওকা স্টেশনের পাশে আমাদের বাসা। রাইট। সো ওরা এখন রান্না করবো, আমরা এখন ডিনার করবো। ডিনারে কি কি থাকবে সেটা আগে দেখে নিই। আচ্ছা এটা একটু বলো, এটা আজকে কি কি রান্না হচ্ছে? আমরা কি বলে এই মাংস ভুনা করব। কি মাংস এটা? এটা মুরগির মাংস। মুরগির মাংস। ওকে, এই ব্রাজিলের মুরগির মাংস। ব্রাজিলিয়ান। ওকে, কি কি থাকবে এখানে আইটেম, মানে ধরো ইনগ্রেডিয়েন্টস কি কি দিবা? ইনগ্রেডিয়েন্টস আনিকা কি কি দেব? আনিকা বলো, আনিকা দিকে তাকাও। আনিকা কি যেন করে ফেলছে অলরেডি। হ্যাঁ ইংরেজি বলতে কি মানে জাস্ট বাসায় আমরা এখন আনিকা কি পেঁয়াজ? ঢেঁড়সবাজির জন্য পেঁয়াজ রেডি করছি। ওকে, হ্যাঁ বলো কি এটা? ঢেঁড়সবাজিও থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ঢেঁড়সবাজি। আমরা মুরগি আগে ভাজবো তেলে, ভালোভাবে ভেজে, দেন মশলা যা আছে ভালোভাবে এখানে যাবে। যতগুলো মশলা আছে সবগুলো ইউজ করব। ওকে, আচ্ছা একটু আমাকে বলো, স্পাইসি কে খায় কে খায় না? আমরা দুজনেই হালকা স্পাইস, কোনো তেমন বেশি নেই। আচ্ছা ওকে, কতক্ষণ লাগতে পারে সেটা সমস্যা না, বলো। আজকে আমরা ঝাল দিয়ে রান্না করবো অঞ্জু ভাইয়ের জন্য। আমার জন্য right. আচ্ছা, অঞ্জু ভাইয়ের জন্য স্পেশাল কি বলে ঝাল বোনা, স্পাইসি হট বোনা। hot বোনা। মানজি ভাই সরি সরি, মঞ্জু ভাই সরি। আচ্ছা ওকে, একটু আমাকে বলো, তোমরা দুজনেই বলো, মানে একজন একজন করে বলো, রান্না করতে করতে বলো, প্রবলেম নেই। তুমি অনেক বিজি থাকো কাব্য, আই নো। আচ্ছা ওর সাথে আমার পরিচয়টা খুব মজার, বলো একটু। না, আমি প্রায় অনেক আগে থেকে মানে আমার ইউনিভার্সিটি, জাপান ইউনিভার্সিটি লাইফে যখন আমি পার্ট টাইম জব করি, তো ওই সময় যখন আমি রাতে এই কনভিনিয়েন্স সুপার শপে পার্ট টাইম শপে দোকানে জব করতাম, একা দোকান চালাইতাম। তো ওই সময় আমার কাজ সব শেষ হয়ে গেলে এই ভিতরে একটা রুম আছে, অফিস রুম, ওইখানে বসে সিসি ক্যামেরা দেখতাম, আর ওই ফাঁকেটাকে বিভিন্ন নাটক, দেন বিভিন্ন ট্রেন্ডিং জিনিসপাতি। যেহেতু মঞ্জু ভাই আপনার একটা শো আছে না, নামটা কি বলেন তো? লেস্টকত মঞ্জু আমার দেখি, মঞ্জু আমি হ্যাঁ, তো ওইখানে এই বিভিন্ন সেলিব্রিটিদের আপনার টক শো হয়, তাই না? তো কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এরকম কিছু ট্রেন্ডিং বিষয় আছে, মানে আমাদের সবাই না দেখতে চাইলেও চলে আসে ফেসবুকে। যেহেতু ফেসবুকে মানে ভিডিওটা তখন মাত্র ওইভাবে ভাইরাল হয়েছে, সবাই ভিডিও শুরু করছে ফেসবুকে। তো ওই টাইমে দেখতাম মঞ্জু ভাইয়ের শো, মানে অনেক ভালো লাগতো, সেলিব্রিটি আসতো। আমি আপনার শোতে অনেক মানে মডেল আসতো না, বিভিন্ন মডেল যারা সাকিব খানকে বিতর্ক নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, মানে ওই তখন থেকে দেখতাম। তো আমি মোটামুটি দেখতাম, এই জন্য আপনাকে ওই ভালোভাবে চিনি। তো দেখলাম যে হুট করে 2-3 দিন আগে মঞ্জু ভাই জাপান আসছে, তো ভাবলাম যে মঞ্জু ভাইয়ের সাথে নক দিই, যেহেতু আমিও ফ্রি আছি। আমি যেহেতু এখন রোজার মাস, আমার ঈদের ছুটি, হ্যাঁ ঈদের ছুটি, প্লাস আমার অফিস 4টায় শেষ হয়ে যায়। তো বিকেল টাইম আমি যেহেতু আমার ভাই আছে, তো মঞ্জু ভাইকে একটু সময় দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমি মঞ্জু ভাইকে নক দিলাম, মঞ্জু ভাই বললো যে ওকে আমরা দেখা করি। তো আমাদের ফার্স্ট দেখা হয় স্কাইটিতে, স্কাইটির নিচে। আমি সেদিন গেছিলাম স্কাইটিতে, ট্রু। দেন মঞ্জু ভাই তারপর দিন ওসাকা চলে গেল, ওসাকা 2 দিন থেকে আসলো, দেন আজকে আমাদের বাসায় আমরা একসাথে ডিনার করব। কালকে ঈদের দিন সারাদিন একসাথে ঘোরাফেরা করব। তারপর 22 তারিখে আমরা যাব ইয়োকোহামা সিটিতে, জাপানের পুরনো সিটি। ওইখানে এখন অনেক ডেভেলপ একটা সিটি হয়ে গেছে, সো ওইখানে যাব, ওইখানে সারাদিন ঘোরাফেরা করবো 22 তারিখ। দেন আবার রাতে একসাথে ডিনার করবো, ঘোরাফেরা, রাতে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। দেন 23 তারিখ সকালে মঞ্জু ভাইয়ের ফ্লাইট, আমি হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যাব মঞ্জু ভাইকে বাংলাদেশের জন্য। সো এখন আমরা আসি আমাদের নায়িকার কাছে, আনিকার কাছে। ওকে, ওরা আসলে আনিকা অনেক ভালোবাসে কাব্যকে, কাব্য সারা করে কিনে পচায় ওকে। ফুল কিনে কার জন্য? সে বলে তুমি আমার জন্য কিনছো ফুল। আমি ভিডিওটা দেখছি, আমার খুব ভালো লাগছে ভিডিওটা। আনিকা বল আসলে তুমি অনেক ভালোবাসো ওকে?
ভাই সত্যি বলতে আমি ওর জন্য একবারও ফুল কিনিনি, আমার লাইফে আমি ওর জন্য কখনোই কিনিনি। আচ্ছা কিন্তু মানে জাপানের আপনার একটা কালচার হলো যে কারো বাসায় গেলে এটা তাকে মানে যেটা আমাদের জন্য ফুল দিছে, হ্যাঁ, right, হ্যাঁ, yeah. এটা সম্মান জানানোর আপনার জন্য জন্য। ফুল আমি কিনছি। থ্যাংক ইউ রাইট তো তাকে আর কি ফুলটা দেওয়া হয়। তো আমি যতবারই ফুল কিনি ও সেম কাজটাই করে যে ওকে দিচ্ছি, ওইটা ফিল করে না যেহেতু আমি ওকে দেই না, নাইস এর জন্যই কেনা হয়। তবে সত্যি বলতে যেহেতু আমার হাজবেন্ড ওয়াইফ একজন Of আরেকজনকে course. ভালোবাসবো, এটা স্বাভাবিক ভাবে Right. হয়তো বা রাগটা হবে, তবে সেটা মানে সরিয়ে হুম আবার একসাথে হয়ে যাবো। এটাই তো। ওই যে পিএস পুরে যাইতেছে। প্রেস করে যাচ্ছে, হ্যাঁ এই অনেকে প্রেস করে যাচ্ছে। না, না, PS এর আচ্ছা colour। আমি কাব্য অনেক বিধি থাকো তুমি বলতেছিলে আমাকে, তুমি কত বছর জাপানে? আমি এই এবছর 9 বছর হইতেছে জাপান ও থেকে। ম্যান, তুমি বাচ্চা কাল থেকে আসছো? আমি এইচএসসি দিয়ে চলে আসছি। আচ্ছা। আমার কলেজ ছিল রাইফেলস হুম। পিলখানার ভিতরে, যেটা বিশ্বস্ত মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ। হুম তো আমি এইচএসসি শেষ করছি 2017-তে। 2017 জুন জুলাইয়ের দিকে তো হয়ে যায় আমাদের এখানে। হুম হুম তারপর থেকে আমি জাপানের ভাষা শিখা শুরু করি। 2018 জুন মাসে জাপান চলে আসি। এই জাপানে এসে 2 বছর ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে হুম দেন ইউনিভার্সিটি পড়ি জাপানিজ প্রোগ্রামে, হুম মানে জাপানিতে পড়েছি, ইংলিশে না। রাইট দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হুম ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে হুম দেন এখন জব অবস্থায় আছি 3 বছর পড়বে। হুম তো এখন ও কাব্য যেটা করে, কাব্য হচ্ছে অনেককেও নিয়ে আসে স্টুডেন্ট হিসেবে না, হ্যাঁ, হ্যাঁ। সেটা নিয়ে একটু বলবো, আমরা শুনতে চাই। কারণ অনেকে আসতে চায় জাপানে, আইনো জাপান খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগতেছে, খুবই পরিষ্কার, মানুষজন খুবই ভদ্র, শুধু টোকিওতে অনেক ভিড়, আমার ওসাকায় খুব ভালো লাগছে। এখানে একটু বলো, হ্যাঁ তোমার স্কুল বা তুমি বলতেছিলে একটু এটা একটু হ্যাঁ, বলো। আমি দেন আমার ইউনিভার্সিটি লাইফ থেকে, হুম। ইউনিভার্সিটি না সত্যি অর্থে তার আগে থেকে ল্যাঙ্গুয়েজ স্কুলের লাইফ থেকে আমি স্টুডেন্টদের জন্য বিভিন্ন ব্লগিং বানাই, ভিডিও বানাই, হুম। কি কি প্রসেস আছে, কি কি ওয়েতে আসা যায়। তো জাপানে? হ্যাঁ, জাপানে। তো আমি লাস্ট ফিল করছি 3-4 বছর আগে, যেহেতু আমি এটার প্রতি ইন্টারেস্টেড, মানে আমি কিভাবে জানি এই জিনিসটা আমার ভালো লাগে কাজ করতে। রাইট দেন ভাবলাম যে যেহেতু আমি এটার প্রতি আগ্রহ আছে, আমি স্টুডেন্টদের বলে থাকি সব ডিটেলসলি, তো আমার কাছে মনে হচ্ছে যে অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্টুডেন্ট প্রতারিত হয় বা টাকা বেশি নেয়, হুম। ওইসব চিন্তা থেকে ভাবলাম যে কেন আমি যেহেতু এখন জবে ঢুকে গেছি হুম আর একটু ফ্রি টাইম আছে, আমার 2 দিন ফ্রি রাইট, থাকে, তুমি বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ শনি রবি ফ্রি থাকে, হুম। তো এই চিন্তা করে আমার প্রতিষ্ঠান দেওয়ার আগ্রহ জাগলো। রাইট দেন আমাদের সাথে আমার আরো মানে পার্টনার আছে 3 জন। তো কালচার আছে একজন বাংলাদেশে, হুম। ও জাপানি ভাষা শিখেছিল কিন্তু আনফরচুনেটলি ওর জাপান আসা হয়নি। ওকে, কেন ভিসা পায় না এরকম কিছু? ওর হ্যাঁ মানে জাপানে পি ভিসা, যেটা সিইউই বলে, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, সেটা আসে নাই আনফরচুনেটলি, লাক খারাপের কারণে। দেন ও আমাকে মানে লাস্ট 2-3 বছর ধরে বলতেছে যে আমাদের স্কুল দেওয়া উচিত। তো ভাবলাম ওকে, আমি ওই জিনিসটা এগুলো যেহেতু ভিডিও বানাই, দেন আমাদের ফ্রেন্ড মহসিন, ও পার্টনার ওসাকাতে থাকে, রাইট তো সবাই মিলে সবাই একমত হতে পেরে দেন আমরা স্কুল দেওয়া শুরু করি গত বছরে 2025-এর এপ্রিল মাস থেকে। এপ্রিলে স্কুল দেওয়ার পরে যেহেতু আমরা ডিটেলসলি স্টুডেন্ট ফ্রেন্ডলি সব ডিটেলসলি আলোচনা করি, কার্যক্রম করি, অ্যাক্টিভিটিস করি, আমাদের 3 মাসের মধ্যে 200-র উপরে স্টুডেন্ট হয়ে গেছে। ওয়াও। এখন আমাদের স্কুলে প্রায় 350-র মতো স্টুডেন্ট আছে। So, এখন যদি আসতে চায় কি করবে, কি করতে হবে ওদের? সেটা এখন বলো। যদি আসতে যারা চায়, কেউ আসতে চায় স্টুডেন্ট, স্টুডেন্ট ভিসায় আসতে চায়, তাহলে ফার্স্ট কাজ হলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হয়ে ক্লাস শুরু করা। জাপানি ভাষার 5টা লেভেল বাংলাদেশে, তো বাংলাদেশ থেকে, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড 5টা লেভেল, জাপানেও 5টা লেভেল। মানে বাংলাদেশে ভর্তি হতে পারবে, হ্যাঁ, স্কুল আছে? বাংলাদেশে আমাদের স্কুল আছে পান্থপথে আর মুন্সিগঞ্জ সদরে। ওকে, আর কি এখন নামটা বলো? হিকারি এডুকেশন। ওকে, এটা চাঁপাইনবাবগঞ্জ আমরা নতুন ব্রাঞ্চ দিছি এই মাস থেকে শুরু। আর চাঁদপুর, চিটাগং এবং সাভারে এগুলো আমরা মানে কার্যক্রম শুরু করতেছি। তবে অফিসিয়ালি এখনো বলি নাই, এই ভিডিওতে মঞ্জু ভাইয়ের ভিডিওতে ফার্স্টে বললাম। আচ্ছা। আমাদের অফিসিয়ালি এখন মানে চাঁপাইনবাবগঞ্জ, এই ঢাকা পান্থপথ আর মুন্সিগঞ্জ সদর আছে। ওকে। তো এই লোকেশনগুলোতে গেলে আপনারা আমাদের প্রতিষ্ঠানে হিকারি এডুকেশন, হিকারি এডুকেশনে Okay. ক্লাস করা শুরু করতে পারবেন। এখানে জাপান থেকে আমরা নিয়ন্ত্রণ করি। দেন আমাদের স্কুলে জাপানিজ ম্যাডাম আছে, মানে জাপানে থেকে গেছে অলরেডি, 2004 থেকে থাকে ম্যাডাম আছে। দেন আমাদের টিচার সবাই N3 লেভেলের, N3 পাস করে ফেলছে এরকম টিচার আছে। আর আমরা জাপান আসার পর যে প্রবলেমগুলো ফেস করে, এখানে অনেক কিছু বুঝতে পারা যায় না, তাই না? Right, মানে of course. যারা ফার্স্ট আসে অনেক কিছু বোঝে না, যেহেতু জাপানিজ লিখা থাকে, ওগুলা হেল্প করে থাকে। আর আমাদের এই এক্সট্রা মানে ডিফারেন্স কিছুর কারণেই স্টুডেন্ট আমাদের স্কুলে প্রচুর। আমরা খুব মানে কি বলে, এই 7-8 মাসের মধ্যেই বাংলাদেশের টপ 10টা স্কুলের মধ্যে ঢুকে গেছি। ঢুকে গেছে। মানে আমাদের 6-7 মাসের মধ্যে যতজন স্টুডেন্ট, অনেক প্রতিষ্ঠান আছে 10 বছর আগের, তাদেরও এত কি বলে স্টুডেন্ট নেই। এখন প্রথম ঢাকায় 10টা স্কুলের মধ্যে আমাদের হিকারি এডুকেশনে একটা মানে জায়গা দখল করে নিছে। হয়তো আর 1 বছরের মধ্যে আমরা টপ 5-এর মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ।
ওকে গ্রেট। হ্যাঁ। এখন আমাকে বলো এখানে যে যারা আসতে চায় মানে জব টব নিয়ে ওদের তো তখন মনে হয় একটা ঝামেলা হয়ে যায় না, পড়াশোনার পরেও পড়াশোনা ফাঁকেও যদি জব করতে তখন কিভাবে কি করবে? এখানে সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ স্কুল 3 ঘন্টা হয়ে থাকে, হ্যাঁ। আর বাকি সময় ফ্রি থাকে। ল্যাঙ্গুয়েজ স্কুলের টিচাররা একবারে বাচ্চার মতো পড়ায়। যেহেতু আমাদের বাংলাদেশে যখন বাচ্চারা 1-2 পড়ে, ম্যাডামরা অনেক বেবির মতো আদর্শ দিয়ে পড়ায়। জাপানেও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যখন জাপানের স্কুলে আসবে 2 বছর পড়াশোনা করবে, এই 2টা বছরও প্রত্যেকটা স্টুডেন্ট ফিল করে যে আমি একটা বেবি, জাপানিজ ভাষার বেবি একজন স্টুডেন্ট, আমাকে টিচার অনেক সুন্দরভাবে বাবা মা হয়ে শিখিয়েছে। তো ল্যাঙ্গুয়েজ স্কুলটা অনেক এনজয়েবল। আর তখন কি এরপরে যে জব যেটা অনেক আসলে জব করতে চায় তখন জব অ্যাভেলেবেল। আচ্ছা, জাপানে আসার পর 1 মাসের মধ্যেই রেসিডেন্ট সার্টিফিকেট, রেসিডেন্ট কার্ড, ব্যাংক কার্ড, ফোন নাম্বার নেওয়া হলে জবে ঢুকতে পারে। আর জাপানে প্রচুর জব, যেহেতু আপনি জানেন জাপানে দিন দিন ইয়াংদের সংখ্যা কমতেছে, মানে ওরা বিয়ে করতেছে না, বেবি নিতেছে না। তো এইখানে আমাদের অনেক অপরচুনিটি রয়েছে, স্পেশালি এইখানে মানে ভিয়েতনাম, চাইনিজ, নেপালি, ওরা অনেক। তো কেন আমাদের বাংলাদেশ বাড়বে না? তো বাংলাদেশের এই জার্নিটাও এখন দিন দিন অনেক বৃদ্ধি পাইতেছে। আগে টোকিওতে তেমন একটা মানে কি বলে ফ্যামিলি পাওয়া যেত না, এখন প্রচুর ফ্যামিলি, তাই না? এখন মানে টোকিও বাংলাদেশি একটা পরিবার মানে লোকেশন হয়ে যাইতেছে। আমরা কিন্তু এখন আর ফিল করি না আমরা বাইরে আছি, আমাদের মানে এত কমিউনিটি হয়ে যাইতেছে, দিন দিন বৃদ্ধি পাইতেছে। সো এখানে আমাদের বাংলাদেশ ফিল হয়। ভেরি গুড। কাজের কথা শেষ, এখন তোমাদের প্রেমের গল্প বলো। বিয়েটা হঠাৎ করে কেন করলা? তুই অল্প বয়সে বিয়েটা করছো? না না না, অল্প বয়সে এরকম না, ঠিক আছে। একটা ছেলের যত বয়সে বিয়ে করতে হয়, ইয়ার 25 না? না বাড়ছে আর একটু বাড়ছে। হ্যাঁ 20 কি বলে 5 থেকে 28 এর মধ্যে। আচ্ছা ওকে গ্রেট। হ্যাঁ দেন ওষুধ না, এটা হয়তো তুমি দূরে থাকবা একা একা, এটাও হইতে পারে না যে না মানে নরমালি তো একটা ছেলে কখন বিয়ে করবে? জবে ঢোকার পরেই তো, তাই না? সো আমি জবে ঢোকার 1 বছর পর বিয়ে করেছি। ফ্যামিলিগতভাবে মা পছন্দ করছে আনিকাকে। আনিকা, হ্যাঁ আনিকা আমার টিচার খুব বিজি, আমাদের কেক স্কুলের টিচার গাজী স্যারের ছেলের বিয়েতে মা গেছে। আমার জন্য সত্যিকার অর্থে 2 বছর ধরে দেখতেছে মেয়ে বিভিন্ন জায়গায়। তো একটা ভালো মেয়ে, দেখতে ভদ্র, ফ্যামিলি ভালো, এরকম মেয়ে আস্তে আস্তে খুঁজতেছে। তো গাজী স্যারের ছেলের বিয়েতে হঠাৎ আনিকাকে দেখতে পারে। আনিকাকে দেখো, এই যে আমার ওয়াইফ আনিকাকে দেখতে পারে আমার মা আর মামা। তো আনিকাকে প্রথম দেখেই তাদের ভালো লেগে যায়। সো ওই দিনই বিয়ের বাড়িতেই আনিকার পরিবারের সাথে আমার বাবা, মামা এবং বাবা, মা কথা বলে। দেন ওদের বাসায় অ্যাড্রেস নেয়। মামা হলো আপনার সাঁতারের মাস্টার মুনসন, জাতীয় যে সাঁতার শিক্ষক আছে, প্রশিক্ষক। আমার মামা হলো তার দায়িত্বে ছিল অনেক বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে। তো মামা আবার সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করে, ফজর নামাজ পড়েই জগিং করতে বেরিয়ে যায়। তার প্রতিদিন 1-1.5 ঘন্টা মানে জগিং করে, দৌড়াদৌড়ি করে, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যায়। তো মামা একদিন হুট করে ওদের অ্যাড্রেস নেওয়ার পর 2-3 দিন পর সকাল বলে 7টা বাজে ওদের বাসায় চলে গেছে। ও এই পরদিনই চলে গেছে। হ্যাঁ, তো আনিকের বাসায় তো সবাই অবাক, এত সকালে চলে আসছে। হ্যাঁ মুন্সিগঞ্জ। তো ওই দিন সকালে কি হয়েছিল আনিকা তোমাদের বাসায় যাওয়ার পর? মামা আগের দিন রাতে ফোন করে বলেছে যে আসবে। তো আমরা ওই দিন ঘুরতে গেছি, আমরা দুলাভাই আছে 2 জন, তো সবাই মিলে ঘুরতে গিয়েছি। তো আম্মু তারা দিচ্ছে যে বাসায় চলো দেখতে আসবি, করবে। তাই আমি বলতেছি যে এত তারা কিসের? এর মধ্যে দুলাভাইয়ের তো মানে এমনি শালি পেলেই চলে, পচাবে একটু। তো বলতেছে আনিকা তুমি চলে যাবে জাপান আমাদের রেখে, এটা তো ঠিক না। তো পরে আমরা গিয়েছি, তো আম্মুরাও একটু শপিং করে গেছি, যেহেতু মামা আসবে। যতই হোক ছেলে পক্ষ বলে কথা। এবং ও আমার প্রথম সম্বন্ধ আসছে ওরই। এর আগে অনেকে আসছিল, কিন্তু আমার আম্মুরা রাজি হয়নি, বলছে যে না এখন মেয়ে বিয়ে দিব না। আর আমার বয়স তো এমনিতে সত্যিকার অর্থে কম, মানে আমার আম্মু এবার 19 পড়ছে। 19। আচ্ছা 19। হ্যাঁ, তো আমার আব্বু এখন ইচ্ছা ছিল না, যেহেতু আমি ছোট মেয়ে একদম। এরপর আমার বোনের রাজি করায়, মানে একদম ধরে বেঁধে আব্বুকে রাজি করায় যে না ছেলে ভালো, করতে হবে কিছুই না। এরপর আর কি আব্বু রাজি হয়। ছেলে ভালো বিদেশে থাকে না, আমার ফ্যামিলি আবার বিদেশ পছন্দ করে, একদমই পছন্দ না। করে কাব্বা আসলে ভালো ছিল, ট্রু। তো মানে আমার ফুপি থাকে আমেরিকা, সে অনেকবার বলছে যে আসলে বিদেশি ছেলে দেখি কি করে। আব্বু বলছে যে না বিদেশি ছেলে দেবো না, আমার মেয়ে দেশে থাকবে, মেয়েকে দেখবো। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। তো হুট করে বিয়ে হয়ে গেল তোমাদের? এরপর 6 মাস সময় হয়েছে। 6 মাস, ওকে। বাট তোমরা এর মধ্যে তখন প্রিপারেশন কিভাবে নিলে? 2 জন মিলে কথা বলছো, দেখা করছো? না না, এমনি আমার ফার্স্ট দেখা আনিকা বিয়ের পর, কবুল বলার পর। এটা কি ধরনের কথা ভাই? হ্যাঁ, মানে ওর ফ্যামিলি এত স্ট্রিক্ট ছিল যে মানে আমি ভিডিও কলে কথা বলতে চাইলে ওইটাও পারমিশন দিত না। জাস্ট আমার এনগেজমেন্টের দিন ওর সাথে ভিডিও কলে পারমিশন দিছে। ওই দিনই ফার্স্ট
প্রথম দিন যেদিন দেখতে গেছে ওই দিন দেখছি একটু, তারপর এনগেজমেন্টের দিন ভিডিও কলে দেখছি। এমনিতে ফোনে কথা হইতো, কিন্তু ভিডিও কলে নিষেধ ছিল। দেন একবারে সরাসরি যখন দেখছি, সেটা ওদের বাসায় যেহেতু আমাদের কাবিন হয়েছে প্রথমে, তো আমি এক রুমে ছিলাম, ওর এক রুমে, তার আগে দেখা হয় নাই। আর ওই দিন আমার একটু রেডি হয়ে প্রিপারেশন নিয়ে ওদের বাসায় যেতে লেট হয়ে গেছিল, এই জন্য আর এর আগে আর দেখা হয় নাই। দেন কবুল বলছি, আমি কারে বলতেছি, হ্যাঁ, না দেখে কবুল বলছি। এই যুগে এসো 2025 এসো, আমি আমার বউকে সরাসরি না দেখে বিয়ে করে ফেলছি, কবুল করেছি। মানে বুঝতে পারেন আপনি, এটা আমরা আগে শুনতাম যে 30-40 বছর আগে বাবা মা জাস্ট বলতো তোমার জন্য মেয়ে দেখে আসছি, নিয়ে যেতে বিয়ে করে বাসা করে আসলে দেন দেখতে পারতো। বাট তোমরা এটাতে কেমনে এগ্রি করলা যে না দেখে বিয়ে করবো? হ্যাঁ আনিকা, আমি আমার দুলাভাই যখন জিজ্ঞেস করছে আনিকা তুমি বিয়েতে রাজি, আমি শুধু বলেছি যে আমার বড় বোনরা যদি বলে যে তুমি বিয়ে করো, আমি চোখ বন্ধ করে করবো, কোনো সমস্যা নেই। আমরা আম্মুর উপর তো আমি অতটা ভরসা করি না যতটা বোনদের উপর করি। তো এই জন্যই আর কি আমরা 2 বোন, মানে আমরা টোটাল 3 বোন আর কি। তো আমার বড় যে 2 বোন আছে তারা বলেছে যে তুমি রাজি হও। তাই আমি বলছি যে ঠিক আছে, যাই হবে সব তোমাদের, কিন্তু আমি তোমাদের কথা শুনে রাজি আছি, আমি আর কারো দিকে তাকাবো না। এখন কি বলো বিয়ের পরে? বিয়ের পরে তোকে থ্যাঙ্কস দাও না যে না থ্যাংক ইউ? হ্যাঁ থ্যাংক ইউ। মানে এখন তোমাদের বন্ডিংটা আমার খুব ভালো লাগছে দেখে। তোমাদের বন্ডিংটা শুনে দেখো, তোমরা অ্যাফেয়ার ছিল না, তোমাদের প্রেম ছিল না দুজনের কারো, এখন যে বন্ডিংটা হইতেছে, ক্রিয়েট হইতেছে, সেইটা আসলে কিভাবে করলা তোমরা? আমি আসলে অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড। সো ও যে আমার ওয়াইফ, হাজবেন্ডের ওয়াইফ সবসময় হাজবেন্ডের একটু ভয় থাকে, রেসপেক্ট দিয়ে কথা বলে, একটু ভয়ে ভয়ে সবকিছু ফিল করে। আমি ওই জিনিসটা ওকে ফিল করতে দিই না, আমি সবসময় ফ্রেন্ড হিসেবে আচরণ করি। আমি এখন ওকে মানে বন্ধু বলি, তুই বলি, দেন ঝগড়া করি, মানে আসে না যে ক্লাসমেট বা এমনিতে সবসময় ফ্রেন্ডরা যেভাবে কথা বলে ওইভাবেই বলি। অনেক সময় মানে বাইরে যারা দেখে তারা বুঝতেই পারে না যে আমরা হাজবেন্ড ওয়াইফ, মনে করে সবাই আমরা কি বলে বন্ধু বান্ধবী এরকম টাইপের, হ্যাঁ ফ্রেন্ডের মতো ফিল করে। আনিকা তোমার সেটা বলো। আমাদের মানে সত্যি কথা কি মানে বিশ্বাসই করে না যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, মানে সবার একটা কথা তোমাদের লাভ ম্যারেজ নিশ্চয়ই। ইভেন আমাদের বিয়ের দিন ফটোগ্রাফার বলছে আমি সেটাই ভাবছি, কিন্তু হ্যাঁ বলতেছে আপনাদের মানে লাভ ম্যারেজ না, আমি বলি না ভাই আমাদের লাভ ম্যারেজ না, আমাদের মানে ফটোগ্রাফার পর্যন্ত এটাই বলতেছে বিয়ের দিন। তোমাদের কেমিস্ট্রিটা ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে, কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। রান্নাটা কি কি হলো তাহলে? এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। ওকে, একটু দেখাও তুলে। এটা মাংসটা ভাজছি আর কি। ওকে গ্রেট। এটা হলো জাপানের হাইব্রিড পেঁয়াজ। একটা পেঁয়াজের ওজন প্রায় 300-400 গ্রাম হয়, যদি এটা ছোট সাইজ, এর থেকে আরো অনেক বড় আছে, হাফ কেজির ওজন 1 কেজির ওজনের পেঁয়াজ হয়। কি হবে এখন? পেঁয়াজ আমরা যে বুনা করব বললাম না আপনার জন্য স্পেশাল, মঞ্জু ভাই স্পেশাল হট কি বলে হট স্পাইসি চিকেন কারি। আর এটা কি হচ্ছে আনিকা? এটা পেঁয়াজটা রেডি করছে মাংসের জন্য। জাস্ট পেঁয়াজ বুনা হবে, মাংস আর পেঁয়াজ বুনা। পেঁয়াজটা বেশি দেওয়ার কারণ হলো গ্রেভিটা যাতে ভালো হয়। এগুলো পেয়ারা সাইজ পেঁয়াজ। আমরা জাপানে পেয়ারা পাই না, তো এই জন্য পেঁয়াজটা ওই হিসেবে ইউজ করতে হয়। বাট আমি এখানে জাপানে পেঁয়াজকে সবজি হিসেবে খাই। ঝাঁজ নাই। হ্যাঁ প্রচুর মানে কি বলে পেঁয়াজ দিই। আর এটা একটু মানে পিচ্ছি টাইপের হয়, এই জন্য কাটতে একটু আনইজি, হাত কাটার সম্ভাবনা থাকে বেশি। আমার কালকে 2-3 অলরেডি আনিকা হাত কেটে ফেলছে। কালকে করছে এতগুলা আমাকে বললো না যে আনিকা হাত কেটে ফেলছে কত দেখি। কি ভাই আমাকে একটু বলে নাই। তুমি ট্যাটু করতেছ হাত কেটে। না এই পেঁয়াজগুলো একটু পিক্সেল তো বেশি দেখা যায়। আমাকে সাবধানে, তুমি এটা কি করছো আমাকে জানাইলে না। তোমারে জানাবো কি, তুমি তো নিজেই রাখতে পারো না। কখন কখন রাখছিলাম? কালকে সন্ধ্যার দিকে ওই যে মুরগি কাটতে নিলাম না তখন। এই জন্যই বলি যে আমার সাথে কথা বলে না কেন, হাত কাইটা বসে আছে তো। পেঁয়াজগুলো দিয়ে দাও। দিয়ে দেবো এটা পুরাই না একদম পুরোটা, পুরো উঠা দাও। হ্যাঁ এই যে এই ছুরিটার দাম 4600 ইয়েন, মানে একটা ছুরির দাম জাপানে কত? হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ। না এক্সপেন্সিভ হলেও এটার কাজটা কিন্তু বাংলাদেশেরটা যেমন দেশের ছুরি আছে আপনার মাত্র 1000 টাকায় পাওয়া যায়, ওগুলো কিন্তু কয়েক মাসও যায় না।
যে কাব্য তো রান্না করতে দুটো একা একা থাকতো, তুমি কি রান্না করতে বাসায়? না, আমি বাংলাদেশে কখনোই রান্না করতাম না। শিখে করতে কিভাবে? ও ফার্স্ট টাইম এসে কি বলে বাংলাদেশ জাপানে এসে হ্যাঁ সত্যি ইউটিউব দেখে দেখে। ওর টিচার হলো ইউটিউব। অথবা বাসায় ফোন দিতাম হ্যাঁ যে হ্যাঁ পানি কতখানি দেবো বলো, ওরা আবার ভিডিও করে দেখে দেখে বলতে এইটার সাথে এটা দাও ওইটা দাও, এভাবে করে করে খুব শিখেছি। মানে এই জন্য আর কি রান্নাটা আমি মানে সিউরিটি দিতে পারি না কাউকে যে কেমন হতে পারে। তবে আনিকার রান্না অনেক মজা হয়। আমি এত রান্না খেতাম, দেন অনেকের রান্না অনেক মজা, গ্রামের মানুষদের, গ্রামের খালা চাচা আপুদের, কিন্তু আনিকার নতুন হিসেবে মানে কি বলে তাদেরকেও ফিল করে ফেলছে। মাঝে মাঝে এরকম রেসিপি রান্না করে আমার কাছে মনে হয় যে আমি ফার্স্ট লাইফে এত মজার খাবার খাইতেছি। আমি তো প্রথম ভাবছিলাম ও আমাকে কি না কি রান্না খাওয়াবে, এই জন্য প্রচুর বকতাম যে আনিকা তুমি রান্না করে কেন শিখতেছো না, মা তোমাকে শিখাবে, তোমাদের বাসায় কি বলে আপুরা শিখাবে, তাদের সাথে একটু দেখো, পরে তো আমাকে রান্না যা ইচ্ছা তা বাজে রান্না খাওয়াবা। হ্যাঁ, তো এখন রান্না খেয়ে দেখি যে মানে কি বলে সবাইকে ফেল করে দিয়েছে আনিকা। এটা কি দিচ্ছ? ঘি? না না না, এটা হলো রসুন পেস্ট। রসুন আর আদা বাটা আর কি একসাথে মিক্স করে। পরিমাণ মতো। হ্যাঁ মানে আমার কাছে যতটুকু মনে হয় যে দিলে ঠিক হবে। আমি নিজের পরিমাণ মতো বলে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় লবণ কম বেশি হয় বা ঝালটা একটু কম বেশি হয়ে যায়। মানে রান্না করতে করতে একটা মানে আইডিয়া হয়ে যায়। মানে যদিও আমি প্রথম দিকে যখন 2018-র দিকে লবণ একটু চেক করে দিতাম যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু 3-4 মাস পর থেকে আর আমার চেক করা হয় না, মানে প্রয়োজন হয় না। আমি যতটুকু দিই ওইটাই মানে একবার পারফেক্ট হয়ে যায়। আমার একটা বাজে অভ্যাস হলো আমি লবণ দিতে ভুলে যাই, মানে এটা খুবই বাজে অভ্যাস। না এখনো দেইনি, এটাই বললাম যে মানে ভুলে যাই, মানে অন্য সবকিছু দিই হঠাৎ করে মনে পড়ে লাস্টের দিকে আমি তো লবণ দিইনি। তবে কাব্য একটা কাজ করে বাসায়, অন্য কাজ করুক আর না করুক, থালা বাসন ধোয়াটা মানে ও করে। দুইজন অপর হয়ে গেছে তো। মানে রাতের এইটা শুধু ও করবে, বাকি দিনেরটা করা আমারই হবে, রাতেরটা করতে হবে মাছ। মানে বাংলাদেশে তো একটা কালচার যে ছেলেরা রান্নার ঘরে ঢোকা নিষেধ, এটা ছেলেদের কাজ না। হ্যাঁ, বিদেশে যেহেতু সবাই ব্যস্ত, ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে, সবাই জব করে পার্ট টাইম বা সবাই জব করে, এই জন্য স্বামী স্ত্রী এখানে সবাই মানে সব কাজ ভাগাভাগি করে নেয়। সত্যিকার অর্থে কাজগুলো দুজনের ভাগাভাগি করে নেওয়া উচিত, তাহলে সংসারে মানে ঝামেলা অশান্তি কমে যায়, কারণ সবাই তো ব্যস্ত, তাই না? যারা নতুন বিবাহিত কাপল তাদের জন্য এটা হলো উপদেশ আমাদের আরিফ ভাইয়ের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? যদি ওয়াইফ জব টপ না করে বাসায় ফ্রি থাকে ওইটা আলাদা বিষয়। হ্যাঁ, একদম একদম সেটা আলাদা বিষয় যে হাজবেন্ডের জন্য রেডি করে রাখলো। তবে দুজনেই ব্যস্ত থাকলে, পড়াশোনা ইউনিভার্সিটি লাইফে বা পড়াশোনা জব ব্যস্ত থাকলে ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট আমার মতে। আর জাপানিজরা এটাই করে। জাপানিজরা কিন্তু এই যদিও ফ্রি থাকে, কিন্তু ওরা ছোটকাল থেকেই ওইভাবে এই অভ্যস্ত যে সবার কাজ ভাগাভাগি করে নেয়, কে কোনটা করবে এগুলো শিডিউল করে নেয় সবাই। তবে জাপানের রান্না বান্না মানে পরিবেশ সবকিছু মানে এত মানে সুযোগ সুবিধা থাকে, তখন আর বাংলাদেশের মানে কথাটা অতটা মনে হয় না। মিস করো না তোমরা? আমি বাংলাদেশে মিস করি হলো পরিবার, ফ্রেন্ড সার্কেল, বাংলাদেশের খাবার দাবার, এগুলো মিস করি প্রচুর। এখন তো জাপানে বাংলাদেশে খাবার প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, প্রচুর পাওয়া যায়। ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা দিন শেষে যে যেমন কালকে ঈদ, ওই হিসাবে হলে আমাদের এখানে 8-9টা বাংলাদেশের রাইট। এই রেসিপি হয়ে যেত, কিন্তু সেটা যদিও আমরা এখন করতেছি না। তবে জাপানে অনেক ফ্যামিলি আছে যেগুলো সব মানে বাংলাদেশের কালচারটা এখানে নিয়ে আসে। তেমনই একজন আমরা অনেকে কোথায় যেন ফাল্গুনে এক বাবির বাসায় গিয়েছিলাম, মানে প্রায় 10-12টা আইটেম শুধু পিঠা উৎসব ছিল ফাল্গুনে। তো ওইখানে আপু এতগুলো আইটেম করছে, এত কিছু করছে, মনে হয়েছে যে আমি বিদেশে না বাংলাদেশে এসেছি। দেন ইফতারে আমরা রোজার মধ্যে আবার একাপুর বাসায় গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেখানেও মানে পুরো বাংলাদেশ মনে হয়েছিল আমি আমাদের বাংলাদেশে আছি। অঞ্জু ভাই, আমি ওনার নাম আপনার নাম বলতে চলে আসে, যেহেতু অঞ্জু আর মঞ্জু সেম। মঞ্জু তো মেয়েদের নাম। অঞ্জু ভাই হলো আপনার সাংবাদিক, সো জাপানের
একবারে আপনার সরকারি যে অ্যাক্টিভিটিস হয় ওই সাংবাদিক ওইখানে যাওয়া আসা করে। তো অঞ্জু ভাইয়ের বাসায় গেল, রেখা আপু আমাদের আছে, উনি এত এত পুরা টেবিল খাবার দিয়ে ভরে ফেলে। হ্যাঁ খাবার শেষ করতে পারি না হ্যাঁ একদমই। মানে শেষ করতে পারি না, আর এত খাবার মানে খাওয়াও পসিবল না। তো এই যে হয়তো আনিকেও একদিন, যেহেতু আনিকা নতুন মাত্র 6 মাস 5 মাস হয়েছে, হয়তো আনিকেও 3-4 বছর পর এত খাবার রেডি করবে। মঞ্জু ভাই যখন আবার 2-3 কি বলে সামনের বছর বা 1-2 বছর পর আসবে, তখন আমরা একটা খাবার দিয়ে রেডি করে দিব। হ্যাঁ মঞ্জু ভাই নেক্সট টাইম কি বলে, হ্যাঁ নেক্সট টাইম পরিবার নিয়ে আসবেন, হ্যাঁ পুরা বাসাতে বুফে করে দিব। ওকে, আর কতক্ষণ লাগবে আমাদের ফুড? শেষ, আমাদের আর 20 মিনিট লাগবে হয়তো, 20 মিনিট লাগবে। যেহেতু বুনা করব অলরেডি বাজা হয়ে গেছে। রাইস আছে রাইট? হ্যাঁ রাইসের যে এখানে রান্না করে আছে। মানে কি রাইস কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ এই যে আপনাকে জাপানিজ রাইস খাওয়াবো। ওকে, ওকে। এটা একটার সাথে Sticky আরেকটা rice। লেগে থাকে। হ্যাঁ, স্টিকি রাইস। হ্যাঁ হ্যাঁ, স্টিকি এটার রাইস। সাথে একটা এখন তো আমের সময়, ভাইয়া যদি হ্যাঁ, চাল নিয়ে যেত একদম এক ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে না, পারতো। ম্যাঙ্গো স্টিকি আমার ভালো লাগে না ভাই। আসেন আপনাকে একটা ইয়ে দেখা আসি, আমাদের হারিকেন বারান্দা। এই আনিকে হারিকেন দেখি জ্বলতেছে না, ও আজকে বৃষ্টি আসছিল এই জন্য। আজকে হয়তো পাইনি, রোদ পাইনি। এটা তো রোদের সাথে কানেক্টেড না। এই হারিকেন গুলো জ্বলতো, যেহেতু আজকে বৃষ্টি আসে নাই, এটা সেন্সরের মাধ্যমে, ওই যে সোলার সেন্সরের মাধ্যমে জ্বলে। চলে, আচ্ছা আচ্ছা। সো আজকে বৃষ্টি আসে না এই জন্য। হ্যাঁ দেন ওই যে এখানে আমাদের ছোট গাছ লাগানো শুরু করছি। আচ্ছা না, হ্যাঁ কি ঠান্ডা রে ভাই। আর মঞ্জু ভাই আজকে গরম দিবে যে হিটার, এই দেখো করোনা হিটার আপনাকে গরম দিবে আজকে। করোনা। টমেটো হ্যাঁ, জাপানের টমেটো। কি বলে আনিকার ফ্রিজ এটা। অনেক কিছু তো রাখা। হ্যাঁ ফ্রিজ এখন ফুল হয়ে আছে। দেন মঞ্জু ভাই আমাদের কি বলে আসেন না, আরেকটা জিনিস দেখাই, আমাদের স্টোর। ওইগুলো না? হ্যাঁ ড্রাই ফ্রুট আছে। এখানে ড্রিঙ্কস দেন সব কিছু আছে। সো আপনার যেটা পছন্দ, সেটা যেটা পছন্দ নিতে পারবেন। কি বলে এখন আমার খুব favorite। হ্যাঁ হ্যাঁ চকলেট থেকে শুরু করে চিপস থেকে শুরু করে, হ্যাঁ আপনার যেটা মন চায় এখানে টান দিবেন নিবেন। টমেটোর সংসার। হ্যাঁ আমাদের টোনাটুনি সংসার। দেন এই যে সকালের জন্য আপনার জন্য জিমের একটা ব্যবস্থা করে আছে। জিম, হ্যাঁ। যদিও আমি এটা কিনছি আমার বুড়ি কমানোর জন্য, কিছু করো না। কিন্তু আমি অত ফ্রি থাকি না, এই জন্য করা হয় না। Okay, 12টা বাজে ক্ষুধা লাগছে কিন্তু। কতক্ষণ আর? নিকা? হবে আর কতক্ষণ? এই 10-20 মিনিটের মধ্যে হয়ে আরো যাবে। 10-20 মিনিট? দেখুন কথা। ওকে, 10-20 মিনিট পরে দেখ। Thank you. এইগুলো দেখাচ্ছি আমরা আজকে। Good. Nice. আমরা ওই আমাদের হালাল ফুডের বিজনেসটা মিটিংটা করতে লেট হয়ে গেছে, এই জন্য মঞ্জু ভাইয়ের খাবার তো রাতের খাবারও লেট হয়ে যাইতেছে। আসলে looks yummy. হ্যাঁ হ্যাঁ, এটা জন্য wait করছিস, কখন দিবা তুমি? মাংসটা এবার একটু জুসি হতে দেবো। তাহলে মেনুটা কি কি করলাম? আর আমার কাছে খাবারটা? মানে বাংলাদেশের ফার্মের মুরগির থেকে ব্রাজিলের ফার্মটা মানে অনেক বেশি মজা লাগে, বেশি মনে হয় যে একটা অন্য কি যেন খাইতেছি। আজকের মেনুতে হলো ঢেঁড়স ভাজি, মুরগির মাংস, ডাল, শুটকি। আর কি কি দিলা এখানে? কি শুটকি খাওয়াবা? লোটে লোটে মনে হয় বলে ওটাকে। এটা কি কিশোরগঞ্জ থেকে আনা হয়েছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে, একদম দেশ থেকে আনা। তুমি তো পুরো দেশি আছো মনে হচ্ছে। না, আমি দেশ থেকে আনার তোমরা সময় জাপানি খাবার কোনো কিছু খাও না, না? জাপানিজ খাবার অল্প খাই, ওরকম খাই না। জাপানিজ তো হালালটা পাওয়া যায় না ভাইয়া, তো এর জন্য তেমন একটা খাওয়া হয় না। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন খাই, বাসায় জাপানিজ খাবার তেমন একটা রান্না করা হয় না। আর রেস্টুরেন্ট আমরা জাপানিজ রেস্টুরেন্ট আমরা যাই না, মানে ট্রাই করি সবসময় পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে আমরা যেতে। শুনতে গেলাম, কোন রেস্টুরেন্টে গেলাম যেটা? ওইটা জাপানিজ রেস্টুরেন্ট, কিন্তু তবে ওইখানে স্টাফ যারা আছে বাংলাদেশি নেপালি স্টাফগুলো থাকে। এই জন্য মেনু হ্যাঁ এরকম। আর ওই গ্লির হান্টার যেই ওনার, সে জাপানিজ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। ও, সো সে মুসলিম বলে
আপনার খাবারটা মুসলিম, হ্যাঁ হালাল গ্রিড, মানে হামবার্গার নর্মালি কিন্তু হামবার্গার জাপানে বুতা থাকে, অ্যালকোহল থাকে, হ্যাঁ বুতা মানে পর্ক, আর অ্যালকোহল থাকে ওগুলার ভিতর। সো উনি যেহেতু মুসলিম সেজন্য জাপানে মুসলিম যারা হামবার্গার খেতে চায় ওগুলার জন্য ওইভাবে ওনার শপটা রান করতেছে। তবে প্রচুর ফেমাস এটা, প্রচুর চলে, বিদেশি থেকে জাপানিদেরই বেশি আসে। ওকে, আমরা শেষ করবো, দুজন মিলে কিছু বলো, দেন শেষ করি আমরা। তো মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম আমাদের বাসায় আসার জন্য এনি টাইম এন্ড সময় দেওয়ার জন্য। আর না আমি তো খেতে আসলাম, আড্ডা দেবো, এটা না, না, ভাইয়া এসেছে এর জন্য কিন্তু আমরা এত সুন্দর একটা দিন পাচ্ছি। থ্যাংক ইউ। তাহলে কিন্তু ও কিন্তু নরমালি রান্না করে আসে না। হ্যাঁ বললো তো। আচ্ছা, এটা আমার ভালো লাগছে যে তুমি আমার যে রান্না করতেছো। আই এম সো গ্ল্যাড যে তুমি এই জিনিসটা হ্যাঁ, আমি ভাবছো। সত্যিকার অর্থে আমি আনিকা জাপান আসার আগে টানা 6-7 বছর রান্না করছি নিজের জন্য। দেন আসার পর শুধু আনিকাকে একদিন রান্না করে খাওয়াইছি, দেন আনিকার আমার রান্না করে ঢুকতে দেয়নি। রাইট। হ্যাঁ, ও দেখে যে বাজার রান্না করছো, ও দেখে যে আমি অনেক টায়ার্ড হয়ে আসি, অনেক Right, ব্যস্ত right, থাকি, স্কুল চালাই, আবার আমার জাপানে কোম্পানি আছে, কোম্পানিতে জব করি। রাইট। সো ও দেখে যে আমি অনেক প্রচুর পরিশ্রম করি, এই জন্য ও আমাকে রান্না করে ঢুকতেই দেয় না। তো আজকে যেহেতু কি বল আমরা রেড করে আসছি, দেন মঞ্জু ভাই আসছে, সো মঞ্জু ভাইয়ের জন্য স্পেশাল আমি রান্না করে চলে আসছি। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। আনিকা আমাকে অলরেডি বলে ফেলতেছে, হ্যাঁ একদিনও রান্না করে আসছেন, আজকে মঞ্জু ভাইয়ের জন্য রান্না করে চলে আসছে। হ্যাঁ, আনিকা তুমি তখন কি যেন বলতেছ, তুমি যে কুকিং শোটা দেখছো না? হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে এরকম একটা শো ভাইয়ের করতে কুকিং পারি। শোটা দেখা হয়েছে আমার। এছাড়াও ভাইয়া যে ভিডিওগুলো দেয় আমি সবগুলোই চেষ্টা করেছি, মানে অল্প অল্প করে দেখা, যেহেতু একবারে তো হঠাৎ করে আমি সবগুলো দেখতে না, পারবো না, না, একটু না। সময় লাগবে Right. এর জন্য। তবে আমার কাছে পার্সোনালি মঞ্জু ভাইকে মানে ভিডিওর থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভিডিওতে মানে যতটা লেগেছে সামনে আরো বেশি, মানে মনে হচ্ছে একদম কাছের একজন মানুষ। অফ কোর্স। ওকে, আনিকা থ্যাংক ইউ, কাব্য থ্যাংক ইউ। শেষ কিছু বলতে চাইলে বলতে পারো, এনিথিং। সবাই ঈদ মুবারক তো বলো। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা, কালকে ঈদ, আমরা এই ভিডিওটা আপনারা পরে দেখতে পাচ্ছেন, কিন্তু আগামীকাল ঈদ, আমরা ঈদের আগের রাতে চাঁদ রাতে এই ভিডিওটা করতেছি। হ্যাঁ। হ্যাঁ, সো মানে মঞ্জু ভাইয়ের সাথে আমাদের চাঁদ রাত কাটা হইতেছে Right. আজকে, কালকে ঈদের ঘোরাফেরা Right. করব, ঈদের এবং পর দিন- জাপানে, হ্যাঁ, মানে বাংলাদেশ জাপানে। থেকে তো দূরে, হ্যাঁ। মানে দিস ইজ অ্যামেজিং। ওকে, ঈদ মুবারক বলো। বাংলাদেশ এবং পৃথিবীর যেখানে কালকে মানে 21 তারিখে, কালকে 21 তারিখ তাই না, Right. 21 তারিখ পৃথিবীতে যেখানে ঈদ, সবাইকে ঈদ মোবারক, ঈদ মুবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক গাইস, থ্যাংক ইউ। ঈদ মোবারক। We love you. তরকারিটা আমি আনছি, হ্যাঁ। অলরেডি একটা বানাইছি কুকিং পডকাস্টে, ইকারের কিভাবে জার্নি শুরু হয়েছে, কারা কারা আমরা সেগুলো নিয়ে বানাইছি। আর আরেকটা বানাবো হলো হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা কাল